সবাইকে। আমি সুলেখা চলে এসেছি আমার চ্যানেল নিয়ে ভাইরাল ব্লগ। আজকে আমি চলে এসেছি আমলাশোলে। আজকে 15ই আগস্ট এবং স্বাধীনতা দিবসের ছুটিগুলোকে কাজে লাগিয়ে ভাবলাম চলুন জঙ্গলের দিকটা ঘুরে আসা যাক। তাই সপরিবারই এবার এসেছি আমরা আমলাশোলের জঙ্গলে। আমলাশোলের জঙ্গল কলকাতা থেকে আসতে মোটামুটি আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা মতন টাইম লেগেছে বাই রোড। আপনারা চাইলে ট্রেন করেও আসতে পারেন। ট্রেনে আসতে গেলে আপনাদেরকে ঘাটশিলা স্টেশনে নেমে এই জায়গাটি আমরা যেখানে আছি আমলাশোল, সেই জায়গাটি আপনারা আসতে পারেন। এই জায়গাটি আমলাশোল যে জায়গাটি আমরা আছি সেই জায়গাটি মেন রোড থেকে মোটামুটি আমরা 25-26 কিলোমিটার ভেতরে এসেছি এবং এইরকমই রাস্তা, যেরকম আপনি পেছনে রাস্তাটি দেখতে পাচ্ছেন। চারিদিকে অনেক সাঁওতাল পরগনা ছিল, বাড়িগুলি ভীষণ সুন্দর। তারা মাটির বাড়িগুলিকে সুন্দর সুন্দর রং দিয়ে লেপে রেখেছে, যেরকম সাঁওতাল পরগনার বাড়িগুলো আপনারা যদি গিয়ে থাকেন হয়তো মূলত দেখে থেকেছেন। চলুন আজকে আমরা দেখাই কোথায় এসেছি, আমলাশোলের কোথায় থাকছি, সেই কৌতূহল আমি এখন আপনাদের মেটাতে চলেছি। এই হলো কুরচি হোমস্টে, এখানে আমরা আছি। চলুন ভেতরটা আপনাদেরকে দেখানো যাক। এর ভেতরে পার্কিং এর জায়গা আছে, আপনারা চাইলে আপনাদের নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন। এইগুলো এক একটা হোম কটেজ। এই কটেজটা যেটা দেখছেন এটাতে আমরা আছি, এটা একটা ডরমিটরি 5 জনের থাকার মতন। এখানে দোলনারও ব্যবস্থা আছে। তার পাশের রুমটিও আমার যতটা জানা আছে ডরমিটরি। এইখানে যে ছোট ছোট লাল রঙের দেখছেন এইগুলো সিঙ্গেল কটেজ এবং চারিদিকে এরা মাঝে মাঝে ছোট ছোট ফুলের গাছ লাগিয়েছে, যেগুলো এখনো বড় হয়নি। এইগুলি হলো কটেজগুলি, যেখানে 2 জন মতন থাকা যেতে পারে। কাপলরা এলে আপনারা এই কটেজগুলো বুক করতে পারেন। এখানে এসি নন এসি সব রকমেরই ব্যবস্থা রয়েছে। এখানে আরেকটি দোলনা রয়েছে। এখানে কটেজের পেছনে বেশ ভালো রকমের এই জঙ্গল হয়ে গেছে, বৃষ্টির কারণেই আশা করি এই জঙ্গলটা হয়েছে। বাট দেখুন সবুজটা দেখতে কত সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যে চারিদিকে জঙ্গলটা কতটা সবুজ লাগছে সেটা আপনারা দেখতে পারেন। আমাদের রুমে এখন সবাই রেস্ট করছে, তাই রুমের ভেতরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না, কিন্তু রুমের পেছন দিকটা আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব আগ্রহী। যারা জঙ্গলকে ভালোবাসেন তারা আশা করি লোভ সামলাতে পারবেন না এই জায়গাটা আসার জন্য। এই হলো পেছনে একটা সুন্দর পুকুর রয়েছে, পেছনেও আর একটা বারান্দা আছে, আর এই দিকটা জঙ্গল। পেছন দিকটা আমি বেশি যাচ্ছি না, কারণ কি বৃষ্টির মধ্যে পোকামাকড় থাকার ভয় হতে পারে। ঢোকার পর আমি আপনার ডান দিক থেকে কটেজগুলো দেখাচ্ছিলাম। যদি বাম দিকে যান, বাম দিক বলতে আমি বলতে চাইছি এইখান দিয়ে আমরা ঢুকলাম। এইখান থেকে যদি আমরা বামের দিকে যাই তাহলে এই যে ছাতা মতন জায়গাটি দেখছেন এটা হচ্ছে ওদের ডাইনিং প্লেস। এইখানে আরও কটেজ আছে। এই হলো ডাইনিং প্লেস। আমরা বাই রোড এসেছি এবং এখানে পৌঁছতে যে 6-7 ঘন্টা সময় লেগেছে। আমরা মোটামুটি 4:30টার সময় কলকাতার থেকে জার্নি স্টার্ট করেছিলাম। মাঝে আমরা একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য মোটামুটি ধরুন আধা ঘন্টা 45 মিনিট মতন সময় দিয়েছে। বাকিটা আমরা জার্নি করে এখানে আমরা পৌঁছেছি মোটামুটি 12:30-1টা নাগাদ।
12:30 একটা নাগাদ পৌঁছে আপনি এখানকার ওয়েদার দেখতে পাচ্ছেন। পুরো বৃষ্টিমুখর দিন, গাছের পাতা প্রচণ্ড সবুজ দেখাচ্ছে, সুন্দর ফুরফুরে একটা বাতাস বইছে। আপনারা খাবারের যে আইটেমগুলো দেখছেন সেইগুলো আমাদের রোজই সকাল বিকেল আমাদেরকে খাওয়ানো হয়েছে, একই আইটেম, এবং রান্নাও খুব একটা ভালো ছিল না। টাকা অনুযায়ী এদের রান্নার কোয়ালিটি আমার মনে হয় ইমপ্রুভ করা প্রচুর দরকার। এখন বাজে সন্ধে 5:45। দিনের আলো এখনো কিছুটা হলেও ফুটে আছে, যার জন্য রাস্তাঘাট সমস্তটাই পরিষ্কার দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভাবলাম বেরিয়ে পড়ি চারিপাশটা একটু দেখার জন্য যে এখন কেমন হয়ে আছে। চারিদিকটা পুরো নির্ঝুম নিস্তেজ, গুটি কয়েক ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, এবং সাথে চোখে পড়ছে এই বৃষ্টিতে ভেজা মেঠো রাস্তা। হোমস্টের আশেপাশটায় আমরা রাস্তাগুলো ঘুরে দেখছি জঙ্গলটা। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় আছে, এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে, সবুজে গালিচা দিয়ে মোড়া পুরো। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে চারপাশে যেরকম জঙ্গল রয়েছে সেরকম রয়েছে ছোট বড় অনেক পাহাড়ও। এখন আমরা হাঁটতে হাঁটতে কিছু বসতির দিকে এসেছি। এখানে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। দূরে কোথাও মুরগির ডাকও শোনা যাচ্ছে। এখানে একটা ওয়াটার ট্যাঙ্কও দেখতে পাচ্ছি, মনে হয় সবাই মিলে এখানে জল সংরক্ষণ করে। এখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে কোনো একটা গ্রামের দিকে। এইখানে এই সুন্দর বাড়িগুলো এবং লাল মাটির রাস্তা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের কথা মনে পড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এখন এই জায়গাটিতে এসে পৌঁছেছি। জঙ্গল থেকে অনেক রকমের আওয়াজ পাচ্ছি, মনে হয় সেগুলো অনেক রাত জাগা পাখির আওয়াজ, এবং এইখানে একটা কুয়োর দর্শন পেলাম। কুয়োতে তো জল নেই, আছে কিছু নোংরা। এখানে আছে কিছু বাড়ি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আরেকটি হোমস্টেতে। এটির নাম হচ্ছে ধিতা। এখানে অনেক লোকজন আছে, জানি না ভেতরে ঢোকার পারমিশন পাবো কিনা। যদি পাই তাহলে চেষ্টা করবো আপনাদেরকে একবার দেখানোর। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর এই হলো ভেতরটা, আর পিছন দিকটা রয়েছে জঙ্গল আর পাহাড়। ভীষণ ছিমছাম যা দেখতে পাচ্ছি। ছিমছামের মধ্যে একটু সৌন্দর্য আছে বলতে পারেন। এই কটেজগুলোর এগুলো বারান্দা, এর পাশেও একটু জঙ্গল আছে। এই ছাতাটা যেটা দেখছেন, এই জায়গাটা, এটা হচ্ছে ডাইনিং প্লেস, আর তার পেছনে কিচেন আছে। বেশ ছোটখাটো, ছিমছাম এবং নিরিবিলি। দিনের আলো নিভতেই আমরা আমাদের হোমস্টেতে ফেরত আসি, এবং এখানে খোলা আকাশের নিচে আমরা সবাই মিলে বসি আড্ডা দিতে। প্রায় 7টা, 7:30 নাগাদ আমাদেরকে সন্ধ্যের চা এবং স্ন্যাক্স দেওয়া হয়। স্ন্যাক্স দেওয়া হয় আমাদেরকে পকোড়া, ভেজ পকোড়া। ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি গ্রামের আরেকটি প্রান্ত ঘুরে দেখার জন্য। এখানে বেরিয়ে দেখি চারিদিকে বর্ষার জলে মাটি একেবারে ভেজা, এবং গাছপালাও ভীষণ সুন্দর দেখাচ্ছে, সবুজে সবুজের গালিচা চারিদিকে চোখে পড়ছিল।
এই হলো এখানকার জনবসতি। এখনো অনেক মুরগি ডাকছে। প্রচুর মানুষ এখন তাদের ঘরের কাজ শুরু করে দিয়েছে, কুয়ো থেকে জল তোলা। দূরে দূরে সেই পাহাড়গুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এইখানে ঢালে কিছু একটা চাষ করা হয়েছে। একই রকমের গাছ দেখছি লাগানো আছে লম্বা লম্বা করে। আর এই দেখুন মুরগি, তাদের বাচ্চা। আর এখানে প্রচুর ছাগল। এখানে দেখুন ছাগলগুলো খাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলপাহাড়িতে। আমরা আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আজকে ঘোরার জন্য। আজকে বেলপাহাড়িতে চলে এসেছি। কিছুটা রাস্তা, বেশ 26 কিলোমিটার মতন গাড়িতে করে এসেছি নিয়ে। এখন আমরা চলে এসেছি কেটকি লেক দেখার জন্য। চলুন আপনাদেরকে কেটকি লেকটা পুরোটা ঘুরিয়ে দেখানো যাক। আমরা এই সময় এগিয়ে চলেছি ধাঙ্গি কুসুম ফলস দেখার জন্য। রাস্তায় মেন রোড থেকে কিছুটা আমাদেরকে এখন হেঁটে এগিয়ে চলতে হবে। অনেকটাই এখানকার লোকজন বলছে হেঁটে যেতে হবে। যাওয়ার পথে রাস্তায় অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি। ওখানে অনেক পাথরের জিনিস বিক্রি হচ্ছে। তাছাড়া বসে খাওয়ার জন্য আপনাদের এখানে চায়ের ব্যবস্থা আছে। আপনারা যদি বসে একটু রেস্ট নিতে চান, এখানে রেস্ট নিতে পারেন। আমরা এগিয়ে চলছি আমাদের রাস্তায়। রাস্তা বেশ উঁচু নিচু। এই উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ফলস দেখার জন্য। এখন এখানে বর্ষাকাল, চারিদিকে গাছপালা অনেক সবুজ হয়ে আছে। আর এরকম উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন ধাঙ্গি কুসুমের দিকে এগিয়ে চলেছি। রাস্তা বেশ জঙ্গলের মাঝ দিয়ে, ঘন জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। রাস্তা কিন্তু ভীষণ রোমাঞ্চকর। এখানে আশেপাশে অনেক ছোট ছোট ওয়াটার বডি দেখা যাচ্ছে, যেগুলো আমার মনে হয় বর্ষাকালের জন্যই সৃষ্টি হয়েছে। যারা বয়স্কদের সাথে আসবেন তারা একটু বয়স্কদের যত্ন করে নিয়ে যাবেন, অথবা চেষ্টা করবেন বয়স্কদের এই রাস্তা দিয়ে না নিয়ে যাওয়ার। এই হলো রাস্তা। এখানে একটা বেশ পাথরের সেতুর মতন দেখা যাচ্ছে, যার নিচ দিয়ে একটা জলস্রোত বয়ে যাচ্ছে। এখানেও এই পার থেকে ওই পার যাচ্ছে। একটা হল্ট আছে যেখানে শিব ঠাকুর রয়েছে। এবং এখান থেকে অনেকটা খারাপ রাস্তা দিয়ে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। আমরা যত এগিয়ে আসছি ঝর্ণার আওয়াজ আরো জোরালো ভাবে শোনা যাচ্ছে। রাস্তা কিন্তু যথেষ্টই খারাপ। আবারও বলি,
বয়স্ক বা বাচ্চাদেরকে সাথে আনলে যত্ন করে নিয়ে আসবেন, অথবা চেষ্টা করবেন তাদেরকে না নিয়ে আসার। এরপর আমরা ফেরত চলে আসি আমাদের হোমস্টেতে, এবং এখানে এসে দুপুরবেলার খাবার আমরা এখানেই সারি। খাওয়া সারার পর রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা আমাদের মতন আড্ডা দিতে শুরু করি। এখন আমরা দাঁড়িয়ে আছি কুর্চি হোমস্টের সামনে, যেখানে আমরা 15ই আগস্টের দিন সকালবেলা এসেছিলাম, এবং এখানে আসার পরে আপনাদের সাথে অনেকটাই ভিডিও আমরা শেয়ার করেছি, যেটার মধ্যে হয়তো আপনারা পজিটিভ দিকগুলো দেখেছেন, বাট নেগেটিভ দিকগুলো আমরা বলে দিই একবার। সেটা হচ্ছে যে এখানে সার্ভিস বলতে কিন্তু কিচ্ছু পাবেন না। যেরকম ধরুন খাওয়া দাওয়ার যদি বলি, খাওয়া অত্যন্ত বাজে, মানে যেটার কোয়ালিটি মানে একেবারেই লুচি থেকে শুরু করে ভাত সব কিছুরই খারাপ ছিল, এবং কোনো টাইমলি সার্ভিস বলে কিচ্ছু নেই। মানে ব্রেকফাস্ট যদি আপনি ধরেন সকাল 8টার সময় পেয়ে যাবেন বা 9টার মধ্যে পেয়ে যাবেন, সেটা ভুল ধারণা হবে এখানে আইলে। কারণ 11টা, 11:30 এই সময় ওরা ব্রেকফাস্ট দিচ্ছে। চা দেওয়ার কোনো টাইম নেই সকালে, সেটাও সকাল 9:30 10টার সময় গিয়ে চা পাচ্ছে লোকে। এবং বাচ্চা নিয়ে যদি আসেন, বাচ্চা নিয়ে আসলে কিন্তু বিপদে পড়তে হবে, কারণ তার জন্য কোনো আলাদা ব্যবস্থা এরা রাখে না। এবং যা রান্না করে সেটা রিপিটেশন অফ মেনু রোজই থাকে, তার মধ্যে কোনো চেঞ্জ নেই। যদি আপনি বলেন যে আলাদা করে কিছু বানিয়ে দিতে হবে বাচ্চার জন্য, তার জন্য কোনো এক্সট্রা কিচ্ছু ওরা বানিয়ে দেবে না। এবং এখানকার মালিক যেটা আমাদেরকে বলেছিল, সেটা হচ্ছে যে আপনাদেরকে মোটামুটি যা টোটাল কস্ট তার 50% অ্যাডভান্স দিতে হবে। তা জেনারেলি কোনো জায়গায় 50% টাকা অ্যাডভান্স নেয় না। ইনফ্যাক্ট আমরা সকলেই পাহাড়ে বেড়াতে যাই, সেখানেও কিন্তু 25% মতো টাকা অ্যাডভান্স নেওয়া হয়। এখানে 50% কেন নেওয়া হয়েছে সেটা আমাদের একটা ডাউট ছিল, কিন্তু আসার পরে এটা ক্লিয়ার হলো যে এখানে আসার পর কোনো নেটওয়ার্ক আপনারা পাবেন না, যে মালিকের সাথে আপনি কথা বলবেন, কোনো বিষয়ে অসুবিধা হলে জানতে চাইবেন, সেরকম কোনো নেটওয়ার্ক এখানে নেই। না জিও কাজ করছে, না এয়ারটেল কাজ করছে। তারপরে যা এখানে খাওয়া দাওয়ার অবস্থা, তাতে আপনার যদি ইচ্ছাও হয় যে বাইরে থেকে কিছু অর্ডার করে আমি খেতে চাই এক্সট্রা, সেটার জন্য আপনার যা কস্ট তার 4 গুণ টাকা এরা চার্জ করছে, যেটা কিন্তু যে কোনো মধ্যবিত্ত সাধারণ লোকের পক্ষে পকেটে যথেষ্ট পেনফুল ব্যাপার হবে বিয়ার করা। আর তারপরে খাওয়া দাওয়ার কোয়ালিটি, রান্নাবান্নার কোয়ালিটি কোনোটাই ঠিক নেই। এবং এই যে টাকাগুলো নিচ্ছে, আমাদের মধ্যে একজন ছিল যে একদিন 15ই আগস্ট যেদিন এসেছিল শুভ্র, সেদিন সে খাইনি কিছু, অথচ কিন্তু তার জন্য পার ডে পার হেড এরা 750 টাকা করে যেটা নিচ্ছে, সেই পয়সাটা বাদ দেয়নি। আমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে ইনি খাননি, এনার টাকাটা বাদ দিন প্যাকেজ কস্টের থেকে। কিন্তু খাওয়া দাওয়া নিয়ে টোটাল আমরা 23,250 টাকা এখন অবধি পে করেছি। এখন রুমের কোয়ালিটি যদি আপনি বলেন, রুমের কোয়ালিটিও ভালো না। রুমে ঢুকলেই কিন্তু একটা ড্যাম্প পড়া আপনারা স্মেল পাবেন, যেটা কিন্তু মানে যে কোনো লোকের পক্ষে হঠাৎ করে রুমে ঢুকে একটু অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। এসি একটা 1 টনের এসি লাগানো আছে 5 জনের রুমে, সেটা ঠান্ডা হতে যথেষ্ট টাইম লাগে, মানে সেটা কিন্তু চট করে ঠান্ডা হয় না। এবং যে ফ্যানগুলো চলছে সেগুলোর স্পিড অতটা ভালো না। তো ওভারঅল আমাদের কিন্তু এখানে এসে মোটেই অভিজ্ঞতাটা ভালো হয়নি, যেটা আমরা আশা করেছিলাম যে জঙ্গলের মধ্যে হোম। তো আপনারা আমাদের টিমমেটের রিভিউ শুনলেন, কি বললো না বললো। আপনারা আমার ভিডিওতে খেয়াল করবেন, আমি শুধু একদিনের একবেলার লাঞ্চের আমি ভিডিও এখানে অ্যাড করেছি, বাকিগুলো আমি ভিডিও করিনি, কারণ কি সেগুলো যোগ্য ছিল না। লুচি, পুরি, যাই বানাচ্ছে, রুটি, ইভেন সমস্ত কিছু কাঁচা কাঁচা থাকছে, তরকারিগুলো ভালো হচ্ছে না। এবং এর থেকেও খারাপ খাবার আমরা অনেক হোমস্টেতে খেয়েছি, সেটা আমি মিথ্যে বলতে চাই না। বাট স্টিল আমাদের গায়ে লাগছে যেই টাকাটা আমাদের থেকে নেওয়া হয়েছে, সেই তুলনায় আমরা কিছু পাচ্ছি না। যতই হোক, আমরা তো আর কোটিপতি লোকজন নই, যেটা আমরা ইনভেস্ট করছি তার পরিবর্তে অলওয়েজ চাই যে রিটার্নটা যাতে ভালো হোক। তো খাওয়া হিসেবে বা রুমগুলো বলবো, রুমগুলো একদম পরিষ্কার নয়, এবং সেই রকম আহামরি রুমও নয়। ইভেন নন এসি যেগুলো ছোটো ছোটো কটেজগুলো আছে, ওগুলো বিছানা রাখার পর আর চলাফেরার পর্যন্ত জায়গা নেই। সেইগুলোর মধ্যে 2,000 টাকা করে রুম চার্জ করেছে পার ডে। আর তাছাড়া এরা এক একজনের কাছে এক এক রকমভাবে
প্রাইস করেছে, যেমনি আমাদেরকে রুম হিসেবে আলাদা ভাড়া, খাওয়া হিসেবে আলাদা ভাড়া বলেছে, কিন্তু ভিডিওতে দেখবেন এনারা বলেছেন যে এসি কটেজ মানে এসি রুমে থাকলে পার ডে 1500 টাকা, নন এসিতে 1200। এই ভিডিও আমরা দেখেছিলাম। কিন্তু এইখানে আরও একদল লোক এসছে যাদের থেকে নন এসিতেই পার ডে 1500 করে নিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আবার রুম চার্জ আলাদা, খাওয়ার চার্জ আলাদা এইভাবে নিয়েছে। তো একই দিনে এতগুলো লোক এসছে যাদের আলাদা আলাদা পেমেন্ট টার্ম, তো এগুলোও কিন্তু একটু বুঝে সুঝে নেবেন। ভালো মন্দ মিশিয়ে এই ছিল আমার বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম ভ্রমণের সুন্দর একটি দিনলিপি। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।